আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের ছোট ভাই আপুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এইচএসসি পরীক্ষাটা যদিও এখনো কোনো অফিসিয়াল রুটিন দেয়নি, তো এ পর্যন্ত আমরা মোটামুটি ধারণা করতে পারি যে জুনের লাস্ট উইকে অথবা জুনের থার্ড উইক হয়তো তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো তার জন্য আজকে আমরা একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছি। যে গাইডলাইন ভিডিওতে তোমরা তোমাদের পরবর্তী 4 মাস কিরকম করে তোমাদের পড়াটাকে সাজায় নিতে পারবে এবং এর মাধ্যমে তোমাদের এইচএসসি রেজাল্টটাকে বুস্ট করতে পারবে, আমরা সেটা শিখবো ইনশাল্লাহ। তো আশা করি আসো আমরা শুরু করি। দেখো, আমাদের যদি জুনের লাস্ট উইকে যদি আমাদের পরীক্ষাটা হয়, সেক্ষেত্রে আমাদের অ্যারাউন্ড 4 মাস সময় আছে। তো 4 মাসে আমাদেরকে 7টা সাবজেক্ট কভার করতে হবে অ্যান্ড 13টা পেপার কভার করতে হবে। আমাদের শুধু আইসিটিতে একটা পেপার অ্যান্ড আমাদের বাকি সব সাবজেক্টে 2টা করে পেপার আছে। তো এই এই সময় কিন্তু তোমাদের বেশি পড়লেই ভালো রেজাল্ট হবে, এরকম ধারণাটা যদি তোমরা নিয়ে থাকো, তো এটা আমি বলবো এটা একদম ভুল ধারণা। এই সময় তোমাদেরকে স্ট্র্যাটেজি মেনটেন করে, তোমাদের ডিসিপ্লিন মেনটেন করে সবসময় তুমি যদি তোমার পড়াটা চালায় যেতে পারো, তাহলে আশা করি একটা ভালো রেজাল্ট হবে। তো আমি পরের দিকে যাই যে আমাদের মূলত প্ল্যানটা কিরকম। আমাদের প্ল্যানটা এরকম হবে যে আমরা প্রথমে আমাদের সময়টাকে 3টা ফেজে ভাগ করে নেব। 3টা ফেজে আমরা কি করব? প্রথম ফেজে দেখো, প্রথম ফেজে আমরা 2 মাস সময় নিব। 2 মাস সময়ে আমরা আমাদের সিলেবাসটাকে একবার সম্পূর্ণ কমপ্লিট করব, সম্পূর্ণরূপে একবার কমপ্লিট করব। তো সম্পূর্ণরূপে বলতে তোমরা বুঝতে পারো যে সম্পূর্ণরূপে, কিন্তু আসলে সম্পূর্ণরূপে বলতে কিন্তু সম্পূর্ণরূপে না। বা বলতে পারো যে ভাই আপনি বলতেছেন সম্পূর্ণরূপে, কিন্তু আবার বলতেছেন যে সম্পূর্ণরূপে না। এইখানে আমরা যেগুলো অধ্যায় পড়বো, সেগুলো হলো আমরা যেগুলো আগে একদম ভালো মতো পড়ে আসছি, একদম ভালো মতো পড়ে আসছি, যেগুলোতে আমার কোনো সমস্যা নেই, বা সমস্যা থাকলে খুব কম পরিমাণে সমস্যা আছে, সেগুলো অধ্যায় আমরা শুধু আমাদের এই ফেজ 1-এ যেই 2 মাস আছে, সেখানে আমরা এই অধ্যায়গুলো পড়বো। এই অধ্যায়গুলো কি পড়বো? এই অধ্যায়গুলো একদম A to Z পড়বো, যেন আমাদের একটা কমপ্লিট রিভিশন হয়ে যায়। অ্যান্ড আমাদের যদি কোনো উইক পয়েন্ট থেকে থাকে, উইক পয়েন্টগুলোকে আমরা ভালো মতো দেখবো। অ্যান্ড এখন তোমরা এই পর্যন্ত 2026 সালে আজকে হলো তোমার ফেব্রুয়ারির 14 তারিখ। তো এই পর্যন্ত তোমরা যা পড়ছো সেটাই এনাফ, যদি তোমরা ভালো মতো পড়াশোনা করে থাকো। তো যারা ভালো মতো পড়াশোনা করছো, কিছু অধ্যায় বাকি থাকতে পারে, কিছু টপিক বাকি থাকতে পারবে। আমি বলবো যে যা পড়ছো পড়ছো, এখনো নতুন করে মাথায় ঢোকানোর কোনো দরকার নেই। তো আমরা প্রথম 2 মাসে কি করব? আমি তোমাদেরকে আমার পরে আমার আমি নিজে যে রুটিন ফলো করছি সেটা তোমাদেরকে দেখাবো। প্রথম 2 মাসে আমরা সিলেবাসটাকে একবার কমপ্লিট করব। তারপরে 1 মাসে আমরা জাস্ট বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের বুঝতে হবে যে আমাদের কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে প্রশ্ন আসবে না আসবে। এইটা ইম্পর্টেন্ট বেসিসে আমরা রিভিশন করব। সেটা কিভাবে? ধরো যে আমার আছে কোষের গঠন, আমাদের বোর্ডের ফার্স্ট চ্যাপ্টার। এই অধ্যায় থেকে আমরা ফার্স্টে দেখবো যে বোর্ডে কি কি প্রশ্ন আসে, কি কি টাইপ প্রশ্ন আছে, কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো আমরা শুধু সেগুলাই দেখবো যেগুলা জায়গা থেকে আমাদের একটা নির্দিষ্ট অধ্যায় কোথায় প্রশ্ন আসে, সেগুলো জিনিস আমরা এই ফেজে দেখবো। 3 নম্বর ফেজে আমরা কি করব? প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিব। আমরা বিভিন্ন অফলাইন মডেল টেস্টে হয়তো ভর্তি হয়েছিল, ভর্তি হবো। এই ফেজে আমরা প্রচুর পরিমাণে ফুল মডেল টেস্ট দিব। ফেজ 2 তেও আমরা কিন্তু আমরা মডেল টেস্ট দিব, কিন্তু সেই মডেল টেস্টগুলো হবে আমাদের চ্যাপ্টার ওয়াইজ বা দুইটা 3 চ্যাপ্টার মিলে। কিন্তু ফেজ 3 তে তোমাদেরকে অবশ্যই ফুল মডেল টেস্ট দিতে হবে, যেন তোমরা তোমাদের মেইন পরীক্ষার মতো একটা ফিল পাও অ্যান্ড তোমরা তোমাদের পরীক্ষা দেওয়ার যে স্পিডটাকে সেটাকে তোমরা আগায় নিয়ে যেতে পারো। আচ্ছা দেখো, আমাদের ফাইনাল ফোকাস কি? আমাদের উইক এরিয়াগুলো যেগুলো আছে, পারি কিন্তু আমরা একটু দুর্বল, রিভিশন না দিয়ে গেলে পারি না, সেগুলো আমাদের এখানে ফিক্স করতে হবে। অ্যান্ড আমাদের পরীক্ষা দেওয়ার যে স্পিডটা, পরীক্ষার সময় টাইম মেনটেন যে করার বিষয়টা আছে, সেটা আমাদেরকে এই ক্ষেত্রে ঠিক করতে হবে। আচ্ছা, তো দেখো, ফেজ 1-এ যদি আমরা আসি, এক্ষেত্রে আমরা কি কি করব? আমরা প্রতিদিন 2 থেকে 3টা সাবজেক্ট পড়বো। 2 থেকে 3টা সাবজেক্ট পড়বো। কিভাবে পড়বো? আমি যদি বলি আমারটা যেরকম ছিল, পরে আমি দেখাচ্ছি রুটিনটা। আমার ফার্স্টে একটা সাবজেক্ট পড়তাম, সেটা হলো আমার ছিল থিওরি পড়তাম শুধু সেটা। তো আরেকটা সাবজেক্ট ছিল এরপরে, যেটা আমি ফার্স্ট সাবজেক্টটা কমপ্লিট করার পরে পড়তাম, সেটা ছিল আমার শুধু ম্যাথ। থার্ড আমি একটা সাবজেক্ট পড়তাম, সেটা আমি পড়তাম অ্যাডমিশনের জন্য। তো আমি যেহেতু মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম একদম ফার্স্ট ইয়ার থেকেই, তো আমি এই সময় এসেও আমি অ্যাডমিশনের পড়াটাকে বাদ দিই নাই। পড়তাম কিন্তু খুব কম পরিমাণে পড়তাম। তুমি যদি অ্যাডমিশনের পড়া স্কিপ করতে চাও, তুমি 2টা সাবজেক্ট পড়বা, 3টাও পড়তে পারো, আমি বলবো 2টা সাবজেক্ট পড়ো। কিন্তু তুমি যদি সামান্য কিছু অ্যাডমিশনের পড়া আগে রাখতে চাও, আমি বলবো তুমি 3টা সাবজেক্টই পড়ো। আচ্ছা, ফোকাস মোর অন উইক সাবজেক্ট। এক্ষেত্রে তোমাদের যে উইক সাবজেক্ট আছে, ধরো যে তুমি পদার্থবিজ্ঞানের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব, এই চ্যাপ্টারটা পারো না, বা এই চ্যাপ্টারের লাস্টের দিকে যে শিশিরাঙ্কের ম্যাথগুলো আছে সেগুলো তোমরা পারো না।
তো এই জায়গাগুলোতে তোমাকে যেই জায়গাগুলো উইক আছে সেই জায়গাগুলোতে একটু বেশি করে টাইম দিতে হবে তোমাদেরকে এই সময়, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। সলভ করলে হবে না, বোর্ড কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করে সলভ করতে হবে। কিরকম? আমি যেরকম বললাম যে আমার ধরো যে বিগত কয়েক বছরে আদর্শ গ্যাসের কষাগুলিত তত্ত্বে শিশিরাঙ্ক টপিকটা আমার বিগত কয়েক বছরে খুব বেশি আসছে। তো এই শিশিরাঙ্ক টপিকটাতে আমি একটু উইক, তো এটাকে আমাকে ভালো মতো করতে হবে, কারণ এটা থেকে নিয়মিত বোর্ডের প্রশ্ন আসে। তো স্বাভাবিকভাবে 26-এও কয়েকটা বোর্ডে আসে যাবে আশা করি। এভাবে আমার বোর্ড কোশ্চেনটা অ্যানালাইসিস করে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। অ্যান্ড তুমি লিখে সলভ করো নাকি তুমি মনে মনে সলভ করো সেটা কোনো ব্যাপার না, বাট চেষ্টা করবা অন্তত প্রতিদিন 2-3টা কোশ্চেন লিখে সলভ করতে। অ্যান্ড বাকিগুলো যেগুলো তুমি মনে হচ্ছে যে পারবা সেগুলো একটু দেখে যাবা বা মনে মনে সলভ করে নেবা। আচ্ছা, সলভ টেস্ট পেপার। টেস্ট পেপার টেস্ট পেপার কথাটা তোমাদের কাছে একটু কঠিনই লাগে। তো আমি যদি বলি টেস্ট পেপারে কোনগুলো কোশ্চেন সলভ করবা, এখানে লিখে দিচ্ছি জন পেপার হার্ড কোশ্চেন্স। বোর্ডের প্রশ্ন কঠিন হয় না। তো টেস্ট পেপারের ক্ষেত্রে তোমাদের যেটা দেখে মনে হবে যে না এটা বোর্ডে আসার মতো মোটামুটি সাবলীল একটা প্রশ্ন, সেক্ষেত্রে তোমরা সেই প্রশ্নটা সলভ করবা। কিন্তু কিছু কিছু কলেজ আছে আমি নিজে দেখছি যে টেস্টের প্রশ্নটা খুব বেশি কঠিন করে ফেলে, যেগুলো আসলে আমার এইচএসসি তে আসার মতো না। তো সেই ক্ষেত্রে সেগুলো প্রশ্ন তোমরা অবশ্যই স্কিপ করবা। আচ্ছা, আর মেক শর্ট নোটস ফর রিভিশন। এক্ষেত্রে তোমরা কি করবা যে তোমরা যখন পড়বা সেই ক্ষেত্রে তোমাদের যদি মনে কোনো নেমোনিক আসে বা মনে কিছু তোমার আসতেছে যে এটা দিয়ে আমি আমার যে বিভিন্ন জিনিস বিভিন্ন পড়াশোনা আমি মনে রাখতে পারবো, সেক্ষেত্রে সেটা তুমি সাথে সাথে লিখে রাখবা একটা আলাদা খাতা, একটা আলাদা ছোট খাতায় লিখে রাখবা। সেটা তুমি পরে পরবর্তীতে কম সময়ে যেন সেটা থেকে দেখে নিতে পারো। অ্যান্ড এখন থেকে তোমাকে কি করতে হবে, প্রতিদিন পড়ার পরে তোমাকে পড়ার যে পরিসরটা কমে নিয়ে আসতে হবে। যেমন আমি বললাম যে ফেজ 1-এ আমরা শুধু আমাদের সব পড়বো, একদম সব A to Z। যে চ্যাপ্টারটা আমরা আগে পড়ে আসছি সেই চ্যাপ্টারের A to Z। যেই চ্যাপ্টার আমরা একদম স্কিপ করছি, যেমন তোমরা অনেকে জৈব রসায়ন স্কিপ করো। তো আমি বলবো যে জৈব রসায়নটা স্কিপ না করো, অন্তত অ্যারোমেটিক পার্টটা পড়ে রাখতে। যে আমাদের অ্যারোমেটিক পার্ট থেকে যেহেতু একটা প্রশ্ন প্রতিবারই আসে, অ্যারোমেটিক পার্টটা পড়ে রাখতে সেহেতু একটু রিস্ক ফ্রি হওয়া যায়। অ্যান্ড আমাদের জৈব রসায়ন থেকে মোটামুটি 3টা সিকিউ প্রতি বছরই আসে। তো 3টা সিকিউ যদি তোমরা স্কিপ করে যাও তো এটা খুব একটা ভালো ডিসিশন হবে না। আমি বলবো যে অ্যারোমেটিক পার্টটা অন্তত পড়ে যাও। আচ্ছা, এক্ষেত্রে ধরো যে তোমরা অনেকে জৈব রসায়ন ধরে স্কিপই করছো। তো এখন এসে তোমরা শুধু অ্যারোমেটিকটা পড়ো, অন্য কিছু করার দরকার নেই। অ্যালিফেটিক পার্টটা তোমার এমসিকিউ জন্য দেখে যাও। তো এটা বলতেছি যে আগে যা পড়ছো সেটাই এনাফ। এখন নতুন করে মাথায় কিছু ঢুকাইতে হবে না। এক্ষেত্রে তোমার মাথার উপর বেশি প্রেশার পড়ে তোমরা নতুন পড়া নিতে গিয়ে পুরানো পড়াগুলো ভুলে গেলে পরীক্ষাতে আসলে খুব বেশি একটা সুবিধা হবে না। এরপরে আসো রিভিশন এন্ড বোর্ড কোয়েশ্চেন। অল প্রিভিয়াস বোর্ড 18 থেকে 25 সব বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আচ্ছা, আইডেন্টিফাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। প্রচুর ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এই কথাটা। যেমন আমি যদি বলি যে তোমার পদার্থবিজ্ঞানে কোন কোন অধ্যায় থেকে একদম প্রশ্ন আসবেই, তুমি বলতে পারো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ধরো। যেমন দেখো যে ভেক্টর থেকে প্রতি বছর প্রশ্ন আসে, গতিবিদ্যা থেকে প্রশ্ন আসে, এরকম যে কিছু কিছু অধ্যায় থেকে আসে মিক্স প্রশ্ন আসে, কাজ ক্ষমতা শক্তি থেকে মিক্স প্রশ্ন আসে। তো এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অধ্যায়টা ইম্পর্টেন্ট। বোর্ড কোশ্চেন সলভ করার সময় তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে, সেই অধ্যায়টা একদম ভালো মতো পড়তে হবে। অ্যান্ড সেই অধ্যায়ে তোমার কোশ্চেন মিস করা যাবে না। তুমি বাসা থেকে প্রিপারেশন নিয়ে যাবা যে কোন অধ্যায়ে যেরকমই প্রশ্ন আসে না কেন তুমি এমন কয়েকটা অধ্যায় সিলেক্ট করে রাখবা যেন যেমনই প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন হলে তুমি যেন পারো। আচ্ছা, রিটেন প্র্যাকটিস ফর ক্রিয়েটিভ অ্যান্সার্স। এটা কি? ধরো তোমার ফিজিক্স বা ম্যাথ, এক্ষেত্রে তোমরা যদি বাসা থেকে প্র্যাকটিস না করে যাও ম্যাথ, মানে আগে ধরো যে 1.5 বছর 2 বছর যে প্র্যাকটিস করছো না কেন, এখন যদি সে প্র্যাকটিস করে বাদ দিয়ে যাও, শুধু শুধু দেখোই, তাহলে কিন্তু মানে এক্সাম হলে যায় অনেকে আটকে যেতে পারো যে একটা ম্যাথের দেখে গিয়ে আটকে গেছো আর করতে পারতেছো না। এক্ষেত্রে আমি বলবো যে শুধু না দেখে কিছু কিছু যেগুলো তোমার একটু সমস্যা মনে হবে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু জিনিস সাথে করবা। আচ্ছা, ইমপ্রুভ অ্যান্সার প্রেজেন্টেশন। অ্যান্সার প্রেজেন্টেশন কি জিনিস? যে তুমি সুন্দর করে উপরে লিখবা প্রশ্ন নং 1-এর উত্তর বা 1 নং প্রশ্নের উত্তর তোমরা যেভাবে লেখো। তারপর নিচে ক, খ লিখবা 1 পৃষ্ঠায়। ধরো যে এখানে লিখলা তুমি, এটা আমার একটা পেজ। এখানে তুমি ক, খ 1 নং প্রশ্নের উত্তর লিখলা। ক ক লিখবা এখানে। আমি নিজে পার্সোনাল প্রেফারেন্স আমার যেটা। ক লিখবা এখানে, ক এর অ্যান্সারটা শুরু করবা এখান থেকে। অ্যান্সার লেখা শেষে এখানে, খ শুরু করলা এখানে। একটু ফাঁকা দিয়ে এখানে শুরু করলা। এখান থেকে লেখা শুরু করলে 1 প্যারা গেল। এখান থেকে একটু সাইড থেকে আবার শুরু করে 1 প্যারা শেষ। ক, খ তোমার যদি কম জায়গায় শেষ হয় তবুও তুমি এই পেজে গ শুরু করবা না। গ তুমি পরের পেজে চলে যাবা। পরের পেজে চলে আসে এখানে তুমি গ নাম্বার দিলা। গ নাম্বার দিয়ে এখান থেকে তুমি শুরু করলা, 1 প্যারা গেল। এখান থেকে আবার 1 প্যারা শুরু করলা, এখানে 1 প্যারা গেল। এখানে 1 প্যারা শুরু করবা কিন্তু তুমি এই পেজে 1 প্যারাটা শেষ করবা না। তারপর তুমি পরের পেজে চলে আসবা। পরের পেজে চলে আসলে 1 লাইন বা 2 লাইন লিখলা, শেষ।
ফাঁকা দিয়ে ঘ নাম্বার শুরু করবা, ঘ নাম্বার শুরু করলা, নিচ থেকে লেখা শুরু করবা, ঘ নাম্বার যেখানে সেখানে নিচ থেকে গেল। পরের পেজে চলে আসে, পরের পেজে শেষে এসে শেষ করে দেবা, বা আরো একটা তুমি গেলেও যাইতে পারো, পরের পেজে শেষে এসে শেষ করে দেবা। আর চেষ্টা করবা যে বায়োলজির ক্ষেত্রে যেগুলোতে চিত্র দেওয়া যায় সেগুলোতে চিত্র দিতে। চিত্র না দিলে কিন্তু, যেগুলোতে চিত্র দেওয়া সম্ভব সেগুলোতে চিত্র না দিলে কিন্তু স্যারেরা অনেক সময় মার্ক কেটে দেয়। আচ্ছা, ফুল মডেল টেস্ট, অবশ্যই ফুল মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট না দিলে তোমার পরীক্ষার ক্ষেত্রে যে ধারণাটা সেই ধারণাটা ক্লিয়ার হবে না, অ্যান্ড পরীক্ষার হলে গিয়ে দেখবা যে ঘাবড়াই গেছো। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3টা ফুল মডেল টেস্ট দিতে। খুব বেশি দরকার নেই, প্রতিদিন দরকার নেই, প্রতি সপ্তাহে 2 থেকে 3টা। আচ্ছা, মেইনটেইন এক্সাক্ট এক্সাম টাইম। পরীক্ষা তোমাকে রিটেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে 2 ঘন্টা 35 মিনিট অবশ্যই শেষ করতে হবে। বাংলার ক্ষেত্রে অবশ্যই 2 ঘন্টা 30 মিনিটে শেষ করতে হবে। তো এটা মাথায় নিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। নিজে দাও আর কোনো কোচিং সেন্টারে দাও, তোমাকে অবশ্যই ফুল মডেল টেস্ট দিতে হবে, অ্যান্ড সেটাকে এক্সাক্ট টাইম মেনটেন করে দিতে হবে। অ্যানালাইজ মিস্টেকস সিরিয়াস। যে মিস্টেকগুলো হবে প্রতি পরীক্ষায় সেগুলোতে তুমি বই মার্ক করে রাখবা বা একটা খাতায় লিখে রাখবা। তো এটা করলে কি হবে দেখবা যে তুমি যদি একটা বইয়ে মার্ক করে রাখতেছো বা খাতায় লিখে রাখতেছো, আমি প্রিফার করি যে খাতায় লিখে রাখো। তো তুমি প্রতিদিন ঘুমানোর আগে কি করবা, খাতাটাকে একটু উল্টে যাবা। খাতাটাকে উল্টানোর সময় তুমি দেখবা যে আমার এই ভুলগুলো এখানে হয়েছিল, এই ভুলগুলো এখানে হয়েছিল। তো সেটা তুমি আবার খাতা থেকে উল্টে, যদি বেশি বড় টপিক হয়ে থাকে খাতায় তত বড় টপিক লেখার দরকার নেই, সেটা তুমি বই থেকে একটু দেখে নিলা বা তোমার গাইড থেকে একটু দেখে নিলা। তো এটা করলে কি হবে, তোমার যেই টপিকটা একবার ভুল করছো সেটার পরে ভুল ইনশাল্লাহ হবে না। আচ্ছা, ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট, এটা বলছি যে তুমি সবসময় চেষ্টা করবা যে এই টাইমে নিয়ে এক্সাম দেওয়া, অ্যান্ড পাশাপাশি তোমরা চেষ্টা করবা এর 10 থেকে 15 মিনিট আগে লেখা শেষ করার। যদি বাংলার ক্ষেত্রে সম্ভব না, অন্যগুলোর ক্ষেত্রে তোমরা এটা নিয়ে তোমরা ইনশাল্লাহ ম্যানেজ করো। ডেইলি স্টাডি রুটিন। স্টাডি রুটিন আসলে স্টাডি রুটিনে বেশি কিছু বলার তেমন কিছু নাই। সেক্ষেত্রে আমি বলবো যে ফাইন্ড দ্য পারফেক্ট স্টাডি টাইম ফর ইউ। কারো হলো তোমার সকালে ভালো পড়া হয়, কারো রাতে ভালো পড়া হয়। তো এক্ষেত্রে অনেকে অনেক কিছু তোমাকে বলবে যে সারা রাত জাগে থাকে তুমি, আবার সকালবেলা দেরি করে ওঠো। তো এগুলো কানে লাগানোর দরকার নেই। তোমরা নিজেদের যেই সময়টা তোমরা নিজে প্রিফার করো সেটাতেই তোমরা ইনশাআল্লাহ পড়াশোনা করবা, অ্যান্ড পড়াশোনার সময় শুধু পড়াশোনা করবা, পড়াশোনার সময় অন্য ডিস্ট্রাকশন যাতে না আসে সেটার উপর অনেক ভালো করে খেয়াল রাখতে হবে। তো দেখো, পারফেক্ট স্টাডি টাইম আমার ক্ষেত্রে কোনটা ছিল, আমার ক্ষেত্রে ছিল হলো ফজরের পর। সকালবেলা আমি প্রায় 5টার দিকে উঠে সকালবেলা উঠতাম, অ্যান্ড রাতের বেলা চেষ্টা করতাম যে 10:30 11টার দিকে ঘুমাই যাইতে। আচ্ছা, 3 মেজর স্টাডি ব্লকস। তুমি সকালবেলা একটা কিছু অংশ পড়বা, দুপুরবেলা কিছু অংশ পড়বা, অ্যান্ড বাকি অংশ তুমি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 3 মেজর স্টাডি ব্লকস, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। উইকলি 1 রিভিশন ডে, এটাই প্রচুর ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু প্রচুর পড়া, তুমি জানো 2 বছর যেহেতু তুমি ইন্টারমিডিয়েটের বইগুলো পড়ছো, আশা করি তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ যারা ভিডিওটা দেখছো তাদের ইতিমধ্যে বই শেষই হয়ে যাওয়ার কথা। তোমরা জানো যে তোমরা শুরুর দিকে যেগুলো পড়ছো সেগুলো অনেক কিছু ভুলে গেছো। তো এখন রিভিশনের সময় এসে তোমাকে উইকলি পড়াটা আবার রিভিশন করতে হবে, নাহলে কি হবে, তুমি উইকের ফার্স্ট দিন যেটা পড়ছো উইকের লাস্ট দিন এসে তুমি সেটা ভুলে যাবে। তো এক্ষেত্রে এখন রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমাকে এখন ইনপুট নেওয়ার থেকে আউটপুটটা দেওয়া বেশি জরুরি। লিমিট ফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ফোন হলো আমাদের সাইলেন্ট কিলার। তো ফোনটাকে অবশ্যই লিমিটেশনের মধ্যে রাখতে হবে। যখন পড়াশোনা করবা তখন তুমি ফোনটাকে আশেপাশে রাখবা না। ফোন আশেপাশে না রেখে তোমরা পড়াশোনা করবা, অ্যান্ড আপাতত তোমরা কোনো সোশ্যাল মিডিয়া, সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবা। সোশ্যাল মিডিয়াতে দেখবা যে অনেকের রেজাল্ট বা অনেক কথা দেখে তোমরা অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যাবে। তো আমি বলবো সোশ্যাল মিডিয়াটাকে একদম অ্যাভয়েড করতে। আচ্ছা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হলো স্লিপ, স্লিপ, স্লিপ। তোমাকে অবশ্যই নিয়মিত 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। নিয়মিত। একদিন 10 ঘন্টা ঘুমাইলাম, আরেকদিন 2 ঘন্টা ঘুমাইলাম। তাহলে তো ভাই আমার 12 ঘন্টা হইলো, 6 থেকে 8 ঘন্টা হইলো। করে। তো এটা করা যাবে না। তোমাকে নিয়মিত 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। কম ঘুমিয়ে পড়াশোনা করলে দেখবা পড়াশোনায় কিছু মনে থাকতেছে না। দেখো আমার রুটিনটা কেমন ছিল। শনিবার আমি থিওরি পড়তাম ফিজিক্সের। ফিজিক্স নিয়ে থিওরি পড়তে হয় আমাদের তোমার ক, খ এর জন্য বা তোমার এমসিকিউ এর জন্য থিওরি পার্টটা পড়তাম। এরপর আমার স্লট 2 ছিল হইলো ম্যাথ। ম্যাথ আমি শুধু কেমিস্ট্রি ম্যাথ পড়তাম। অ্যান্ড স্লট 3 তে ইংলিশ পড়তাম, অ্যান্ড স্লট 3 টা আমার ছিল খুবই ছোট। এখানে প্রায় আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতাম। এর বেশি সময় দিতাম না। এগুলোতে মূলত সময় দিতাম। ধরা যায় যে এটাতে আমি প্রায় 4 ঘন্টার মতো সময় দিতাম, এটাতে আমি 4 ঘন্টার মতো সময় দিতাম। আচ্ছা। তো এটা তো আমার একটা সাধারণ রুটিন গেল। এটা আমার ছিল একটা মানে সার্বিক রুটিন। তো এই সার্বিক রুটিনের আন্ডারে আমি একটা উইকলি রুটিন বানাইতাম। সেটা কি যেমন ছিল? দেখো, যেমন এখানে আমার ফিজিক্স আছে থিওরি। ফিজিক্স আমি থিওরি সেদিন পড়তাম কিসের? ভেক্টর। যেহেতু আমার এটা একাডেমিকের। ভেক্টরের সব থিওরি সেদিন শেষ করছি। থিওরিটিক্যাল যত এমসিকিউ সম্ভব, থিওরিটিক্যাল যত ক, খ সম্ভব সব আমি সেদিন শেষ করছি। গেল 4 ঘন্টা। যদিও 4 ঘন্টা কোনো দিন লাগতো না। সেদিন আমি একটু অন্য কিছু দেখতাম যে
ওটুকু যদি না দেখলেও আমি পরেরটা যেটা আছে সেটা পড়াটা বাড়ায় নিয়ে একটু বেশি করে পড়তাম। কেমিস্ট্রির ম্যাথ, কেমিস্ট্রি আমার উইকে কি ছিল দেখো, কেমিস্ট্রি আমার ম্যাথ ছিল হলো রাসায়নিক পরিবর্তন। আমার প্রজাবিত ধর্মতে ম্যাথ করার কিছু নেই, এই রাসায়নিক পরিবর্তনটা আমি ম্যাথগুলো দেখে নিতাম। তো এভাবে আমি আমার রুটিনটা সাজাইতাম, তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। অ্যান্ড দেখো আমার এখানে আছে ইংলিশ। ইংলিশ দেখো আমি কি নিয়েছিলাম অ্যাডমিশনের, যেহেতু ইংলিশ দেখো আমার ছিল হলো পার্টস অফ স্পিচ, এটা ছিল অ্যাডমিশনের জন্য। পার্টস অফ স্পিচ শুধু আমি দেখতাম, অ্যাডমিশনের ইংলিশ সাবজেক্টে আমি কিন্তু শুধু দেখতাম, খুব বেশি একটা চাপ নিতাম না এই সময়। দেখো আমার ইংলিশ একদিন আছে, জিকে একদিন আছে, ফিজিক্সকে আমি শুধু দেখতাম, খুব বেশি চাপ নিতাম না। জুলজি বোটানি এটা একটু বেশি পড়তাম, আর ফিজিক্স কেমিস্ট্রিও মোটামুটি খুব বেশি একটা চাপ নিতাম না, দেখতাম না আসলে, এটা ভালো মতোই পড়তাম, কিন্তু খুব বেশি ফিজিক্স কেমিস্ট্রিতে চাপ নিতাম না, কারণ তোমরা দেখছো যে ফিজিক্স কেমিস্ট্রি প্রশ্ন কিন্তু মেডিকেলে খুব বেশি একটা কঠিন হয় না। আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ ফোকাস স্ট্র্যাটেজি, এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তোমাদেরকে সবচেয়ে বড় কথা যেটা, লেখা শেষ করতে হবে। বাংলার ক্ষেত্রে আমি সবচেয়ে ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি আমি বলি, তোমাকে লেখা শেষ করাটা সবচেয়ে বেশি জরুরি প্রথম পত্রের ক্ষেত্রে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার গ্রামার আইটেমগুলা তুমি যদি শুধু বোর্ড দেখে যাও, বোর্ড দেখে গেলে আই হোপ ইট উইল বি এনাফ শুধু বোর্ড। ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ আসলে ইংলিশে এ প্লাস পাওয়া খুবই কষ্টের ব্যাপার। তো এক্ষেত্রে তোমরা যদি, আমি চিন্তা করি যে তোমরা যদি 2 পেপার মিলে 10 মার্কের কম গ্রামার পার্টে ভুল করো, 10 মার্কের কম, লেস দ্যান 10, এটা যদি তোমরা ভুল করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এ প্লাসটা চলে আসবে ইংরেজিতে। আর দেখো যে তোমরা যে রিটেন পার্টগুলো আছে ইংরেজিতে, এক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যে মুখস্থ না লিখে, কোনো বই থেকে না লিখে নিজে বানায় বানায় লেখা। সেক্ষেত্রে টিচাররা যদি দেখে যে স্টুডেন্ট একটু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লিখছে, সেক্ষেত্রে টিচার একটু বেশি মার্ক দেয়। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ফর্মুলাগুলো অবশ্যই নিয়মিত তোমরা রিভিউ করো, ফর্মুলা ভুল করা যাবে না। ম্যাথের ক্ষেত্রে প্রবলেম সলভ করা খুবই জরুরি। ম্যাথের ক্ষেত্রে যদি তুমি নিয়মিত প্রবলেম সলভ না করো, অনেক আগে করছো, সেটা যদি প্র্যাকটিস না রাখো তুমি, তুমি পরীক্ষায় গিয়ে পারবা না, এটা একদম 100% শিওর। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলা বোর্ড কোশ্চেন্স, ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে, and কোন প্রতীক কাকে প্রকাশ করে ফিজিক্সে, এটা ভালো মতো মনে রাখতে হবে। তুমি মনে রাখছো যে আলফা ইকুয়ালস টু আইসি বাই আই, কিন্তু তুমি জানো না আইসি কি, আই কি, আলফা কি। এক্ষেত্রে তোমাকে এগুলো ভালো মতো করতে হবে, অ্যান্ড তোমাকে একদম খুব ডিপে যাইতে হবে না, কোন চলকের পরিচয় কি সেটা ভালো মতো জানতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই রিঅ্যাকশনগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড আমাদের মনের পর্যাপ্ত গাঠনিকময় এক্সপ্লেনেশনগুলো খুব ইম্পর্টেন্ট। বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রামস, ছবি অ্যান্ড কিওয়ার্ডসগুলো বেশি মনে রাখবা। বায়োলজির ক্ষেত্রে কিওয়ার্ডস যদি তুমি ভালো মতো রাখো, সেক্ষেত্রে তোমাদের যেটা সিকিউ পার্ট, সেটাতে খুব বেশি মুখস্থ না করেও লেখা সম্ভব অ্যান্ড ভালো নাম্বার পাওয়া সম্ভব। আইসিটির ক্ষেত্রে তুমি যদি নাম্বার সিস্টেম, এইচটিএমএল, প্রোগ্রামিং শুধু ভালো মতো পড়ো, তুমি ইনশাআল্লাহ আইসিটিতে 90+ মার্ক ইজিলি শেয়ার করতে পারো। 90+ মার্ক ইজিলি শেয়ার। বাকি অর্ধেকগুলো জাস্ট তুমি কখের জন্য পড়বা বা তুমি এমসিকিউর জন্য পড়বা, বাকি অর্ধেকগুলো সহজ। এই 3টা অধ্যায় একদম ভালো মতো পড়লে 90+ মার্ক তোমার জন্য ইনশাআল্লাহ শিওর। আচ্ছা, কমন মিস্টেক্স টু এভার, কি কি পার্ট তোমার এখানে একদমই করা যাবে না, কি কি কাজ একদমই করা যাবে না, সেটা তো আমি এখানে বলতেছি তোমাদেরকে। ইগনোরিং উইক সাবজেক্ট, ধরো যে তুমি কেমিস্ট্রি পারো না, কিন্তু কেমিস্ট্রিতে সময় দিচ্ছ না, কেন? কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না। তো এক্ষেত্রে তোমার এটা করা যাবে না। এই সময় তুমি যদি চাও যে আমি খুব ভালো একটা রেজাল্ট করবো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই উইক সাবজেক্টগুলোতে সময় দিতে হবে। এখন দেখো আমাদের কিন্তু এইচএসসি একটা বড় একটা তোমার অবদান আছে আমাদের সামনে, আমরা কোথায় পরীক্ষা দিতে পারবো না পারবো। বুয়েট কিন্তু পার্সেন্টেজ নেয়, বুয়েটে এবার হয়েছিল 89.33%, 89.33%, 89.33% বুয়েট এদের পরীক্ষা দিতে অ্যালাউ করছিল। মেডিকেলের ক্ষেত্রে কি করে? মেডিকেলের ক্ষেত্রে হলো তোমার এসএসসি জিপিএ কে 8 দিয়ে গুণ করে, অ্যান্ড তোমার এইচএসসি এর জিপিএ কে 12 দিয়ে গুণ করে। তো এক্ষেত্রে এসএসসি এইচএসসি জিপিএটা কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করে এখানে। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে যেন কোনোভাবে এখানে তোমার জিপিএ 5টা মিস না যায়। আচ্ছা, এখানে একটা কথা দেখো যে শুধুমাত্র সাজেশনের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। তুমি যদি বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো মতো অ্যানালাইসিস করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট, অ্যান্ড তুমি সেটা সেটা থেকে নিজের যেটা ভালো মতো বুঝতে পারবে, সেটার জন্য তোমার অন্য কাছে সাজেশনের উপর খুব ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নাই। আচ্ছা, বি ওয়্যার অফ চুজিং ইউর মেন্টর, খুব ইম্পর্টেন্ট। অনলাইনে অনেক টিচার দেখবা তুমি বা অফলাইনে, এরা আসলে নিজের ব্যবসা চালানোর জন্য স্টুডেন্টকে কঠিন প্রশ্নের ভয় দেখে ভর্তি নেয়। তো তুমি বোর্ড কোয়েশ্চেন অবশ্যই সলভ করছো, আগে তুমি নিজেই বলো যে বোর্ড কোয়েশ্চেন কি খুব কঠিন হয়? তোমার টিচারদের কাছে তুমি এত কিছু পড়তেছো, তোমার ক্লাস টাইমে এসে খুব তুমি এনডিসি এর কোয়েশ্চেন সলভ করতেছো, তুমি এইচসিসি এর কোয়েশ্চেন সলভ করতেছো, তুমি বুয়েট কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো, তুমি এইচএসসি পরীক্ষার জন্য ভাই তুমি কি জন্য এগুলো করবা? তো আমি বলবো যে এক্ষেত্রে মেন্টর চুজ করাটা এখন খুব বেশি একটা জরুরি কথা হয়ে দাঁড়িয়েছে, যে সঠিক মেন্টর চুজ করা। অ্যান্ড
খুব বেশি কঠিন জিনিসপাতি পড়ে, মেন্টরের কথা শুনে খুব বেশি কঠিন জিনিসপাতি পড়ে এখন সময় নষ্ট করা কোনো মানে হয় বলে আমি মনে করি না। নট গিভিং মডেল টেস্ট, আগেও বলছি মডেল টেস্ট না দিলে তোমার টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিকমতো করতে পারবে না, আর পরীক্ষার হলে গিয়ে তোমার একটা ভীতি কাজ করবে। কারণ সেক্ষেত্রে দেখা যেতে পারে যে তোমার পরীক্ষাটা আশানুরূপ, তোমার প্রিপারেশন অনুযায়ী আশানুরূপ একটা পরীক্ষা হইলো না। এরপরে দেখো, নো প্রপার রিভিশন প্ল্যান। আমি যেভাবে তোমাকে একটা প্ল্যান করে দিলাম, এভাবে তুমি যদি প্ল্যান করে রিভিশনটা না করতে পারো, সেক্ষেত্রে তোমাদের যেটা হবে, তোমাদের সময় যাবে ঠিকই, কিন্তু সঠিকভাবে রিভিশন হবে না। রিভিশন করবাও, কিন্তু রিভিশনটা ইফেক্টিভ হবে না। এক্সেসিভ মোবাইল ইউজেস, আগেও বলছি মোবাইল হলো আমাদের সাইলেন্ট কিলার। মোবাইলটাকে অবশ্যই এই সময় মোবাইল ইউজটাকে কন্ট্রোল করতে হবে। ফাইনাল মেসেজ আমাদের আজকের সেশনটা প্রায় শেষের দিকে। কিপ ফেইথ ইন আল্লাহ অ্যান্ড কন্টিনিউ ইউর প্রেয়ার্স। আমরা যারা মুসলিম আছি তারা অবশ্যই আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আমাদের জন্য আল্লাহ যা করবে তা অবশ্যই ভালো। তার চেয়ে ভালো করার আমাদের জন্য কেউ নেই, যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের অবশ্যই ভালো করবেনই। অ্যান্ড তোমার ফরজ ইবাদতগুলো, নামাজ, রোজা, এগুলো ঠিক রাখতে হবে। সামনে যেহেতু আমাদের রমজান মাস, তো তোমরা চিন্তা করতে পারো যে আমার এইচএসসি পরীক্ষা, আমি কিভাবে রোজা থাকবো। তো এটা আসলে আমি বলবো না এটা চিন্তা করা ঠিক। দেখো, আমি যদি বলি যে তুমি তুমি এই 2 বছর পড়ছো, এটা কি একটা জিরো। তুমি এরপরে একটা সঠিক রিভিশন করলে, এটা কি একটা জিরো। তুমি মডেল টেস্ট দিও, এটা কি একটা জিরো। ধরো 3টা জিরো হইলো। এখন তোমার কাজগুলো সব কিন্তু জিরো। এখন জাস্ট আল্লাহর উপর ডিপেন্ড করবে যে আল্লাহ ওয়ানটা কোথায় বসাবে। আল্লাহ যদি এই জায়গায় ওয়ান বসায়, সেক্ষেত্রে তুমি এতটুকুই রেজাল্ট পাবা। আল্লাহ যদি এই জায়গায় ওয়ান বসায়, তাহলে তুমি এতটুকুই রেজাল্ট পাবা। আল্লাহ যদি এই জায়গায় ওয়ান বসায়, তাহলে তুমি এতটুকুই রেজাল্ট পাবা। তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে খুশি করাটা অনেক বেশি জরুরি। আচ্ছা, এরপর দেখো যে 4 months can change the rest of your life। আমি বলছি যে এইচএসসি পরীক্ষা যদি আশানুরূপ রেজাল্ট না হয়, সেক্ষেত্রে দেখবা যে তোমরা অ্যাডমিশনে তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় যদি পরীক্ষা দিতে না পারো, বা পরীক্ষা দিতে গেলেও দেখবা যে জিপিএ এর জন্য মার্ক কেটে যাচ্ছে, সেটা কিন্তু তোমার পরবর্তীতে অনেক বেশি হ্যাসেল হতে হবে। এই জন্য কনসিস্টেন্টলি আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমাদের 3 নাম্বার পয়েন্ট, কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে। 12 ঘন্টা প্রতিদিন পড়ার দরকার নেই। একদিন 12 ঘন্টা পড়লা, তারপর 2 ঘন্টা, তারপর দিন 2 ঘন্টা পড়লা, তারপর দিন 1 ঘন্টা পড়লা, তারপর দিন 14 ঘন্টা পড়লা, তারপর দিন 16 ঘন্টা পড়লা, তারপরের দিন নাই। এরকম করার দরকার নেই। তুমি যতটুকুই পারো 6 থেকে 8 ঘন্টা বলবো আমি। 6 থেকে 8 ঘন্টা রেগুলারলি পড়লেই তোমার একটা সুন্দর রিভিশন হয়ে যাবে, অ্যান্ড তোমার পরীক্ষার প্রিপারেশনটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। ডিসিপ্লিন ক্রিয়েটস সাকসেস। তোমরা অনেকে মোটিভেশনের পেছনে দৌড়াও যে ভাই মোটিভেশন দেন, মোটিভেশন দেন। তো মোটিভেশনটা আসলে কি জিনিস জানো? তোমরা হলো রাসায়নিক পরিবর্তন পড়ছো, সেখানে প্রভাব পড়ছো। প্রভাব কি করে? আমাদের বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটা কমাই দিয়ে আমাদের জাস্ট হেল্প করে, বিক্রিয়াটাকে স্টার্ট হতে হেল্প করে। বাট তোমার দেখো যে ফাইনালি বিক্রিয়ার কিন্তু বিক্রিয়ককে নিজেকেই করতে হয়। বিক্রিয়ক যে একাধিক বিক্রিয়ক আছে, নিজেকেই কিন্তু বিক্রিয়াটা চালা যেতে হয়। তো প্রভাব জাস্ট আমার শুরু করে দিল। এরকম মোটিভেশন তোমার জাস্ট প্রথম দিনটা শুরু করে দেবে। তোমরা যদি প্রতিদিন মোটিভেশনের দিকে ঝুঁকে থাকো, তাহলে তোমার কার্ভ দেখো কিরকম হবে। এভাবে উঠতেছে, 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 এইভাবে আবার নামে গেছে, এভাবে আবার নামে যাচ্ছে, আবার তোমার মোটিভেশন লাগবে, আবার উঠছো, আবার নামে গেছো। কিন্তু যদি তোমার ডিসিপ্লিন হয়, মোটিভেশন একদিন তুমি নিছো, নিচে ছিলা, মোটিভেশন নিয়ে উপরে উঠছো, ডিসিপ্লিন নিলে তুমি এই জায়গাটাকে নিজেকে মেনটেন করতে পারো। আচ্ছা, তো আজকে ইনশাআল্লাহ 14 ফেব্রুয়ারি, আজকে আমি ক্লাসে রেকর্ড করতেছি। ইনশাআল্লাহ আজকেই তোমাদের এই সেশনটা আপলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা আজকে থেকেই শুরু করো। আজকে একটা প্রপার রুটিন বানাও যে তোমরা কিভাবে ফলো করবে না করবা। অ্যান্ড আজকে থেকেই তোমরা যতটুকু শুরু করা সম্ভব আজকে থেকে শুরু করে দাও। ইনশাআল্লাহ তোমাদের সামনের জীবনটা অনেক সহজ হবে। অ্যান্ড দোয়া থাকলো তোমাদের সবার জন্য, আমার জন্য দোয়া রাখিও। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।